নমস্কার অ্যান্ড ওয়েলকাম মাই ইংলিশ বুক MEB। আজ অনেক দিন পরে একটা গল্পের ঝুলি নিয়ে হাজির হয়েছি। এটা সোভিয়েত দেশের নানা জাতির রূপকথা। তো একদমই আমার ছোটোবেলাকার গল্প এগুলো। নাম ছিল মনির পাহাড়। রাদুগা প্রকাশন মস্কো থেকে আগে এই গল্পগুলো প্রকাশিত হতো। তো চল শুরু করি। প্রথম গল্প, ব্যাং রাজকুমারী। অনেক দিন আগে ছিল এক রাজা, তার 3 ছেলে। সবাই যখন সাবালক হলো তখন একদিন রাজা তাদের ডেকে বললে, দেখো বাছারা, আমি তোমাদের বিয়ে দিয়ে মরবার আগে নাতি নাতনির মুখ দেখে যেতে চাই। ছেলেরা উত্তর দিল, সে তো ভালো কথা বাবা, আশীর্বাদ করুন, বলুন কাকে বিয়ে করব। তোমরা প্রত্যেকে এক একটি করে তীর নিয়ে ফাঁকা মাঠে গিয়ে ছুড়বে। যার তীর যেখানে পড়বে তার ভাগ্য সেখানে বাঁধা। রাজপুত্ররা বাবাকে প্রণাম করে একটি করে তীর নিয়ে ফাঁকা মাঠে চলে গেল। ধনুক টেনে তীর ছুড়ল। বড় রাজপুত্রের তীর পড়ল এক আমিরের বাড়ির উঠোনে। আমিরের মেয়ে সেটি তুলে নিলে। মেজ রাজপুত্রের তীর পড়ল এক সওদাগরের বাড়ির উঠোনে। সওদাগরের মেয়ে সেটি তুলে নিলে। কিন্তু ছোট ইভান রাজপুত্রের তীর উঁচুতে উঠে কোথায় যে গেল কে জানে। তীরের খোঁজে রাজপুত্র চলে আর চলে। যেতে যেতে একটা জলার কাছে এসে দেখে একটা ব্যাঙ তীরটা নিয়ে বসে আছে। রাজপুত্র বলল, ব্যাঙ, ও ব্যাঙ, আমার তীর ফিরিয়ে দাও। আর ব্যাঙ বলে, আগে বিয়ে করো আমায়। সে কি, একটা ব্যাঙকে বিয়ে করব কি? বিয়ে করো, সেই যে তোমার ভাগ্য। রাজপুত্রের ভীষণ দুঃখ হলো, কিন্তু কি আর করে, ব্যাঙটাকে তুলে বাড়ি নিয়ে এলো। রাজা 3টে বিয়ের উৎসব করলে। বড়জনের বিয়ে দিলে আমিরের মেয়ের সঙ্গে, মেজজনের সওদাগরের কন্যের সঙ্গে, আর বেচারি ছোট ইভান রাজপুত্রের বিয়ে হলো একটা ব্যাঙের সঙ্গে। একদিন রাজা ছেলেদের ডেকে বললে, আমি দেখতে চাই তোমাদের কোন বইয়ের হাতের কাজ ভালো। কাল সকালের মধ্যেই সবাই একটা করে শার্ট সেলাই করে দিই। ছেলেরা বাবাকে প্রণাম করে বেরিয়ে গেল। ছোট ইভান রাজপুত্র বাড়ি গিয়ে মাথা হেঁট করে বসে রইল। ব্যাঙটা থপ থপ করে এসে জিজ্ঞেস করে, কি হলো রাজপুত্র, মাথা হেঁট কেন? কোনো বিপদে পড়েছ বুঝি? বাবা বলেছেন তোমায় কাল সকালের মধ্যে একটা শার্ট সেলাই করে দিতে হবে। ব্যাঙ বলল, ভাবনা নেই ইভান রাজপুত্র, বরং ঘুমিয়ে নাও, রাত পোয়ালে বুদ্ধি খোলে। রাজপুত্র শুতে গেল। আর ব্যাঙ করল কি, থপথপিয়ে বারান্দায় গিয়ে ব্যাঙের চামড়া খসিয়ে হয়ে গেল জাদুকরি ভাসিলিসা। রূপবতী সেই, তুলনা তার নেই। জাদুকরি ভাসিলিসা হাততালি দিয়ে ডেকে বললে, দাসী বান্দিরা জাগো, কোমর বেঁধে লাগো, কাল সকালের মধ্যেই আমার একটা শার্ট সেলাই করে দেওয়া চাই, ঠিক যেমনটি আমার বাবা পরতেন। পরদিন সকালে ইভান রাজপুত্র উঠে দেখে ব্যাঙ থপ থপ করে ঘুরে বেড়াচ্ছে, আর টেবিলের ওপর তোয়ালে মোড়া একটি শার্ট। রাজপুত্রের আর আনন্দ ধরে না। শার্টটি নিয়ে এলো সোজা বাপের কাছে। রাজা তখন অন্য ছেলেদের উপহার নিচ্ছে। বড় ছেলে শার্টটা নিয়ে রাজা বললে, এ শার্ট পরে দিন দরিদ্রে। মেজ রাজপুত্রের শার্টটা মেলে ধরতে রাজা বললে, এটা পরে বাইরে যাওয়া চলে না। এবার ইভান রাজপুত্র তার শার্টটা মেলে ধরল। সে শার্টে সোনায় রূপোয় চমৎকার নকশা তোলা। চোখ পড়তেই রাজা বললে, একেই বলে শার্ট,
পাল পার্বণে পড়ার মতো। বড় দু ভাই বাড়ি যেতে যেতে বলা বলি করে, ইভান রাজপুত্রের বউকে নিয়ে আমাদের হাসাহাসি করা ঠিক হয়নি। ব্যাং নয়, ও মায়াবিনী। আবার রাজা তিন ছেলেকে ডেকে পাঠালে, তোমাদের বউদের বলো কাল সকালের মধ্যে আমায় রুটি বানিয়ে দিতে হবে, কে সবচেয়ে ভালো রাঁধে দেখব। আবার ছোট ইভান রাজপুত্র মাথা হেঁট করে বাড়ি ফিরে এলো। ব্যাং বললে, রাজপুত্র, এত মন ভার কেন? রাজামশাই বলেছেন কাল সকালের মধ্যে রুটি বানিয়ে দিতে হবে। ভাবনা করো না রাজপুত্র, শুতে যাও, রাত পোয়ালে বুদ্ধি খোলে। অন্য বউরা ব্যাংকে নিয়ে আগে হাসাহাসি করেছে, এবার কিন্তু এক বুড়ি দাসীকে পাঠিয়ে দিল দেখে আসতে কি করে ব্যাং রুটি বানায়। ব্যাং কিন্তু ভারী চালাক, টের পেয়ে গেল ওদের মতলব। তাই ময়দা মেখে লেচি তৈরি করে নিয়ে চুল্লির উপরটা ভেঙে সবটা লেচি সেই গর্তে ঢেলে দিলে। বুড়ি দাসী দৌড়ে গিয়ে রাজবধূদের খবর দিলে, বউরাও ঠিক তাই করতে লাগলো। তারপর ব্যাং কিন্তু ওদিকে লাফিয়ে বাইরে গিয়ে জাদু করে ভাসিলিসা হয়ে গেল। হাততালি দিয়ে ডেকে বলল, দাসবান্দিরা জাগো, কোমর বেঁধে লাগো, কাল সকালের মধ্যেই আমায় একটা সাদা ধবধবে নরম রুটি বানিয়ে দিতে হবে, ঠিক যেমনটি আমি বাড়িতে খেতাম। পরদিন সকালে রাজপুত্র উঠে দেখে টেবিলের ওপরে একটা রুটি, গায়ে তার নানা রকম নকশা, চারিপাশে কত শত মূর্তি, উপরে নগর আর তোরণ। রাজপুত্র ভারী খুশি, তোয়ালে মুড়ে রুটি নিয়ে গেল বাবার কাছে। রাজা তখন বড় ছেলেদের রুটি নিচ্ছিল। বুড়ি দাসীর কথা মতো বড় দুই ভাইয়ের বউ ময়দাটা সোজা চুল্লির ভিতর ফেলে দিয়েছিল। ফলে যা হলো সে যে এক পোড়া ধরা এক একটা তাল। রাজা বড় ছেলের হাত থেকে রুটিটা নিয়ে দেখেই পাঠিয়ে দিলে নকর মহলে। মেজ রাজপুত্রের রুটিরও সেই একই দশা হলো। আর ছোট ইভান রাজপুত্র রাজার হাতে রুটি দিতেই রাজা বলে উঠলে, হ্যাঁ, একেই বলে রুটি, এই হলো পাল পার্বণে খাওয়ার মতো। পরদিন রাজা তার তিন ছেলের বউকে নিয়ে নেমন্তন্নে আসতে বললে। ইভান রাজপুত্র আবার মুখ ভার করে বাড়ি ফিরল, দুঃখে মাথা হেঁট করল। ব্যাং থপ থপ করে লাফায়, গ্যাঙ্গর গ্যাং, গ্যাগন গ্যাং। রাজপুত্র, মন খারাপ কেন তোমার? বাবা বুঝে কিছু মন্দ কথা বলেছেন? ব্যাং বউ, মন খারাপ না হয়ে করি কি? বাবা চান তোমাকে নিয়ে আমি নেমন্তন্নে যাই, কিন্তু লোকজনের সামনে তোমায় দেখাই কি করে? ব্যাং বলে, রাজপুত্র, ভাবনা করো না, একাই যেও নেমন্তন্নে, আমি পরে যাব। খটখট দুমদাম শব্দ হলে ভয় পেও না, কেউ জিজ্ঞাসা করলে বলো ও আমার ব্যাং বউ আসছে কৌটোই চড়ে। ইভান রাজপুত্র তাই একাই গেল। বড় দুই ভাই গেল গাড়ি হাঁকিয়ে, বউ জাঁকিয়ে। কত বেশ, কত ভূষা, গালে রং, চোখে কাজল। সবাই ছোট রাজপুত্রকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। সে কি, তোর বউকে আনলি না যে? একটা রুমালে করেও তো আনতে পারতিস। সত্যি রূপসীকে জোটালি কোথা থেকে, কোন কালবিল তল্লাশ করে? তিন ছেলে নিয়ে, ছেলের বউ নিয়ে, অতিথি অভ্যাগত নিয়ে রাজামশাই বসলে জাজিম ঢাকা ওক কাঠের টেবিলে। ভোজ শুরু হবে। হঠাৎ শুরু হলো খটখট দুমদাম আওয়াজ। সে আওয়াজে সারা রাজপুরী কেঁপে উঠল থরথরিয়ে। অতিথিরা ভয়ে লাফিয়ে উঠল। কিন্তু ইভান রাজপুত্র বললে, অতিথি সজ্জন, ভয় নেই, ও আমার ব্যাং বউ এলো কৌটোই চড়ে। 6টা সাদা ঘোড়ায় টানা সোনা মোড়া এক জুড়ি গাড়ি এসে থামল রাজপুরীর অলিন্দের কাছে। গাড়ি থেকে নেমে এলো জাদুকরি ভাসিলিসা।
আকাশে নীল পোশাকে তার ঝলমলে তারা, মাথায় জলজলে বাঁকা চাঁদ। সে কি রূপ! জানার নয়, বোঝার নয়, রূপকথাতেই পরিচয়। ভাসিলিশা ইভান রাজপুত্রের হাত ধরে নিয়ে গেল জাজিম ঢাকা ওক কাঠের টেবিলে। শুরু হলো পান ভোজন, ফুর্তি। জাদুকরি ভাসিলিশা করল কি, গেলাস থেকে পান করে বাকিটুকু ঢেলে দিলে বাঁ হাতার মধ্যে। মরালির মাংস কামড় খেয়ে হাড়গুলো রেখে দিলে ডান হাতার মধ্যে। দেখা দেখি বড় বউ দুজনও তাই করল। খাওয়া হলো, দাওয়া হলো, শুরু হলো নাচ। জাদুকরি ভাসিলিশা ইভান রাজপুত্রের হাত ধরে এগিয়ে গেল। তালে তালে নাচে, ঘুরে ঘুরে নাচে। সবাই একেবারে অবাক। নাচতে নাচতে বাঁ হাত দোলালে ভাসিলিশা, আর হয়ে গেল একটা হ্রদ। ডান হাত দোলালে অমনি সাদা সাদা মরালি জেগে উঠল। রাজা আর অতিথি অভ্যাগতেরা সবাই বিস্ময়ে হতবাক। তারপর অন্য বউরাও নাচতে উঠল। ওরাও এক হাত দোলালে। অতিথিদের গা ভিজল শুধু। অন্য হাত দোলালো, ছড়িয়ে পড়ল শুধু হাড়। একটা হাড় গিয়ে লাগলো একেবারে রাজার চোখে। রাজা ভয়ানক রেগে গিয়ে তক্ষুনি দুই বউকে বের করে দিলে। ইতিমধ্যে ইভান রাজপুত্র করেছে কি, লুকিয়ে লুকিয়ে দৌড়ে বাড়ি গিয়ে ব্যাঙের চামড়াটা ছুঁড়ে সোজা একেবারে উনুনে। জাদুকরি ভাসিলিশা বাড়ি এসে ব্যাঙের চামড়া আর খুঁজে পায় না। মনের দুঃখে একটা বেঞ্চে বসে ভাসিলিশা রাজপুত্রকে বলল, এ কি করলে রাজপুত্র? আর যদি 3 দিন অপেক্ষা করতে তবে আমি চিরদিনের মতো তোমার হয়ে যেতাম, কিন্তু এখন বিদায়। 7 সমুদ্র আর তেপান্তরের মাঠ পেরিয়ে যেখানে পিশাচ রাজা থাকে সেখানে আমার খোঁজ করো। এই বলে জাদুকরি ভাসিলিশা একটা ধূসর রঙের কোকিল হয়ে উড়ে গেল জানলা দিয়ে। রাজপুত্র কাঁদে কাঁদে। তারপর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রণাম করে চলে গেল যেদিকে দু চোখ চায়। জাদুকরি ভাসিলিশাকে খুঁজে বার করবে। গেল অনেক দূর নাকি অল্প দূর, অনেক দিন নাকি অল্প দিন, কে জানে। বুটের গোড়ালি ক্ষয়ে গেল, জামার কুনুই ছিঁড়ে গেল, টুপি হলো ফাড়া ফাড়া। যেতে যেতে এক থুরথুরে খুদে বুড়োর সঙ্গে দেখা। কুশল হোক কুমার, কিসের খোঁজে নেমেছ? কোন পথে চলেছ? রাজপুত্র বুড়োকে তার বিপদের কথা খুলে বলল। খুদে বুড়ো বলল, হায় হায়, ব্যাঙের চামড়াটা পোড়াতে গেলে কেন রাজপুত্র? ওটা তোমার পড়ার নয়, ওটা তোমার খেলারও নয়। জাদুকরি ভাসিলিশা তার বাবার চেয়েও বেশি জাদুজ্ঞান নিয়ে জন্মেছিল। তাই ওর বাবা সাপ দিয়ে 3 বছরের জন্য ওকে ব্যাঙ করে দিয়েছিলেন। কি হায় হায় হায়! যাক, এখন তো আর অন্য কোনো উপায় নেই। এই সুতোর গুটি নাও, এটা যেদিকে গড়াবে সেদিকে যেও, ভয় পেও না। ইভান রাজপুত্র বুড়োকে ধন্যবাদ দিয়ে সুতোর গুটির পেছন পেছন চলল। সুতোর গুটি আগে আগে গড়িয়ে চলে, আর রাজপুত্র পেছন পেছন যায়। একদিন এক ফাঁকা মাঠে ভালুকের সঙ্গে দেখা। রাজপুত্র লক্ষ্য স্থির করে মারতে যাবে, হঠাৎ মানুষের গলায় কথা কয়ে উঠল ভালুক। মেরো না রাজপুত্র, কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি। রাজপুত্র ভালুককে আর মারল না, এগিয়ে চলল। হঠাৎ দেখে একটা হাঁস মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। রাজপুত্র লক্ষ্য স্থির করতেই হাঁসটা মানুষের গলায় বলে উঠল, মেরো না রাজপুত্র, কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি। রাজপুত্র হাঁসটাকে ছেড়ে দিয়ে এগিয়ে চলল। হঠাৎ একটা খরগোশ দৌড়ে বেরিয়ে এলো। রাজপুত্র তীর ধনুক তুলে মারতে যাবে, খরগোশটা মানুষের মতো গলায় বলে উঠল, মেরো না রাজপুত্র, কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি। রাজপুত্র খরগোশটাকে আর মারল না, এগিয়ে চলল। হাঁটতে হাঁটতে দেখে কি, নীল সমুদ্রের ধারে একটা পাইক মাছ ডাঙার বালিতে পড়ে খাবি খাচ্ছে।
ইভান রাজপুত্র, দয়া করো, আমায় নীল সমুদ্রে ছেড়ে দাও। রাজপুত্র পাইক মাছটা জলে ছেড়ে দিয়ে সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলো। কতদিন কে জানে। সুতোর গুটি গড়াতে গড়াতে এলো এক বনের কাছে। সেখানে রাজপুত্র দেখে মুরগির পায়ের উপর একটা কুঁড়ে ঘর ক্রমাগত ঘুরে চলেছে। কুঁড়ে ঘর? ও কুঁড়ে ঘর, বনের দিকে পিঠ ফিরিয়ে আমার দিকে মুখ করে দাঁড়াও। কুঁড়ে ঘরটা বনের দিকে পিঠ রেখে রাজপুত্রের দিকে মুখ করে দাঁড়ালো। রাজপুত্র ঘরে ঢুকে দেখে চিমনির কাছে 9 থাক ইটের ওপর শুয়ে আছে বাবা ইয়াগা ডাইনি। তার খ্যাংরা কেঠো পা, দাঁত নেমেছে হেতা, নাক উঠেছে হোথা। রাজপুত্রকে দেখে ডাইনিটা বলে উঠল, আমার কাছে কেন আগমন সজ্জন কুমার? কাজ আছে কি করার, নাকি কাজের ভয়ে ফেরার? ওরে পাজি বুড়ি থুবড়ি, আগে খাওয়া দে, দাওয়া দে, চানের জন্য জল দে, তারপর সুধোস। বাবা ইয়াগা আগে রাজপুত্রকে গরম জলে চান করালে, খাওয়ালে, দাওয়ালে, বিছানা পেতে শোয়ালে। ইভান রাজপুত্র তখন বাবা ইয়াগাকে বলল যে সে তার বউ জাদুকরি ভাসিলিসাকে খুঁজে বেড়াচ্ছে। ডাইনি বলল, জানি জানি, তোমার বউ এখন পিশাচ রাজার কবলে, ওকে ফিরে পাওয়া বাপু মুশকিল। পিশাচ রাজার সঙ্গে এঁটে ওঠা সহজ না, ওর প্রাণ আছে এক ছুঁচোর ডগায়, ওর প্রাণ আছে এক ছুঁচের ডগায়, ছুঁচ আছে এক ডিমের ভেতর, ডিম আছে এক হাঁসের পেটে, হাঁস আছে এক খরগোশের পেটে, খরগোশ আছে এক পাথরের সিন্দুকে, সিন্দুক আছে এক লম্বা ওক গাছের মাথায়, আর ওই গাছটা পিশাচ রাজার চোখের মণি, কড়া পাহারা সেখানে। রাজপুত্র রাত্রিটা বাবা ইয়াগার বাড়িতেই কাটালো। পরদিন সকালে বুড়ি তাকে সেই লম্বা ওক গাছের যাবার পথটা দেখিয়ে দিল। অনেক পথ নাকি অল্প পথ, রাজপুত্র কত দূর গেল কে জানে। দেখে দাঁড়িয়ে আছে এক লম্বা ওক গাছ, সনসন করছে তার পাতা। সেই গাছের মাথায় একটা পাথরের সিন্দুক, কিন্তু তার নাগাল পাওয়া অসম্ভব। হঠাৎ কোথা থেকে সেই ভালুকটা এসে করল কি, শেকড় শুদ্ধ উপড়ে দিলে গাছটাকে। সিন্দুকটা দুম করে মাটিতে পড়ে ভেঙ্গে চৌচির। অমনি সিন্দুক থেকে একটা খরগোশ বেরিয়ে যত জোর পারে দৌড়ে পালাতে গেল, কিন্তু সেই আগের খরগোশটা ওকে তাড়া করে ধরে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। অমনি খরগোশটার পেট থেকে একটা হাঁস বেরিয়ে সাঁ করে আকাশে উঠে গেল। তখনই দেখতে না দেখতে সেই আগের হাঁসটা তাকে ধাওয়া করে ঝাপটা মারতেই ডিম পড়ল। সে ডিম পড়ল নীল সমুদ্রে। রাজপুত্র তখন ভীষণ কাঁদতে লাগলো। সমুদ্র থেকে কি করে এখন ডিম খুঁজে পাবে? হঠাৎ দেখে সেই পাইক মাছটা সাঁতার কেটে পাড়ের দিকে আসছে, মুখে সেই হাঁসের ডিমটা। রাজপুত্র ডিমটা নিয়ে ভেঙে ফেলল, তারপর ভাঙতে লাগলো ছুঁচের ডগা। রাজপুত্র ভাঙে আর উথাল পাথাল করে পিশাচ রাজা, ধাপাধাপি করে, কিন্তু যতই করুক পিশাচ রাজা ছুঁচের ডগাটি ভেঙে ফেলল রাজপুত্র। মরতে হলো তাকে। রাজপুত্র তখন চলল পিশাচের শ্বেত পাথরের পুরীতে। জাদুকরি ভাসিলিসা ছুটে এলো রাজপুত্রর কাছে। তারপর ভাসিলিসা রাজপুত্র দুজনে নিজেদের দেশে ফিরে এলো। সেখানে তারা অনেক বুড়ো বয়স অবধি সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করতে লাগলো। সো কেমন লাগলো এই গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে এরকম আরও গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।